ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 6। এই যে অধ্যায়টা ভারতের বৈদেশিক নীতি, এই অধ্যায়টা শুরু করলাম কেন? প্রথম অধ্যায়ের পর একদমে 6 নম্বর অধ্যায় শুরু করার কারণ, প্রথম অধ্যায়ের সঙ্গে 6 নম্বর অধ্যায়ের একটা মিল আছে। এই জন্যই এই অধ্যায়টা শুরু করা। তোমরাও প্রথম অধ্যায়ের পর 6 নম্বর অধ্যায় পড়বে, তাতে কিছু কোয়েশ্চেন সিমিলার, একই রকম পাবে, এই জন্যই শুরু করা। তাহলে 6 নম্বর অধ্যায় ভারতের বৈদেশিক নীতি। প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নের সূত্রপাত ঘটে কোন সময়? এখানে অপশান দেওয়া আছে, দেখবে অপশানগুলো এখানে লাল করে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অনেকে বলেছিলে যে অপশানগুলো দিতে, তার জন্যই অপশানগুলো দেওয়া। দেখো তোমাদের কতটা সুবিধা হয়। তাহলে ভারতের পররাষ্ট্রনীতির সূচনা হয়েছিল বা সূত্রপাত হয়েছিল 1940 দশকের মাঝামাঝি সময়ে, মানে 1947 সালের ভারত স্বাধীন হয় তার আগে থেকেই ভারতের পররাষ্ট্রনীতির সূচনা শুরু হয়ে গিয়েছিল। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক কে? জওহরলাল নেহরু। আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি প্রথম পররাষ্ট্রনীতির সূচনা করেন। তারপর তোমার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, এরকম পরপর প্রধানমন্ত্রী ছিলেন। পরে কোশ্চেন, ভারতে পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কে? প্রধানমন্ত্রী। আমাদের ভারতবর্ষ যেহেতু সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে, তাই এখানে প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য কি? ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতি অনুসরণ করা। তোমরা আগে পড়েছ, জেনেছ, পঞ্চশীল নীতি ভারত এবং চীনের সঙ্গে সম্পাদিত হয়েছিল, চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা করা, মানে যে যা দেশের স্বার্থটা রক্ষা করে চলবে সেই রকমভাবে বিদেশ নীতি প্রণয়ন করতে হয়। ভারতের বিদেশ নীতির তাত্ত্বিক ভিত্তি হল জোট নিরপেক্ষতা। তোমরা জানো জোট নিরপেক্ষতা জিনিসটা কি? তৃতীয় বিশ্বের যে দেশগুলো কোনো জোটে অংশগ্রহণ না করে নিজেদের মধ্যে একটা জোট তৈরি করেছিল, সেই জোটটার নাম হচ্ছে জোট নিরপেক্ষতা। বিদেশ নীতির একটি কৌশল হল, বিদেশ নীতির একটা কৌশল হচ্ছে কূটনীতি। রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাতীয় স্বার্থ। পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ নির্ধারক হল ভৌগোলিক অবস্থান, মানে যেই দেশ বিশ্বের যেইখানে অবস্থান করে সেই মানদণ্ড অনুযায়ী সে তার রাষ্ট্রের জন্য বা সে তার জাতীয় স্বার্থের জন্য সেই রকম সে পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতির ধারণা ব্যাখ্যা করেন কে? স্লেচার নামক একজন আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী, তিনি পররাষ্ট্রনীতির ব্যাখ্যা করেছেন। পররাষ্ট্রনীতি বলতে একটি রাষ্ট্র বৈদেশিক ব্যাপারে যেসব কার্যকলাপ সম্পাদন করেছে এবং বৈদেশিক ক্ষেত্রে যা করতে চাইছে তার সমষ্টিকে বোঝায়। এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন চার্লস বার্টন মার্শাল। সুনিশ্চিতভাবে নির্ধারিত জাতীয় বিবৃতিই হল পররাষ্ট্রনীতি। স্বার্থসমূহ সম্পর্কে সুব্যস্ত বলেছেন F.H. হার্টম্যান। এগুলো সব উক্তি, এগুলো বোঝানোর কিছু নেই, বিষয়টাকে লক্ষ্য নজর রাখবে। বিবৃতিগুলো এগুলো, তাই এগুলোকে অবশ্যই নজরে রাখবে। জাতীয় স্বার্থ হল বিদেশ নীতির মূল ধারণা, কথাটি বলেছেন কে? ফ্রাঙ্কেল, রাষ্ট্রবিজ্ঞানী ফ্রাঙ্কেল। পররাষ্ট্রনীতির ধারণা অস্পষ্টতা দোষে দুষ্ট, বলেছেন কে? রাষ্ট্রবিজ্ঞানী হলিস্টি। জনমত হল বিদেশ নীতির চালিকা শক্তি, কে বলেছেন? বলেছেন উইলসন। পরে কোশ্চেন, হলিস্টি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যকে ভাগ করেছেন কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। সেই 3টে ভাগ কি কি? 1 নম্বরে আছে মুখ্য মূল্যবোধ ও স্বার্থসমূহ, 2-এ আছে মধ্য পাল্লার অর্থাৎ মাঝারি পাল্লার উদ্দেশ্য, 3 নম্বরে আছে বিশ্বজনীন দূরপাল্লার লক্ষ্যসমূহ। এই 3 ভাগে হলিস্টি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যকে ভাগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন কে? মর্গেনথাউ নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী। মর্গেনথাউয়ের মতে পররাষ্ট্রনীতির আশু লক্ষ্য
হল ক্ষমতা। যে রাষ্ট্রের যতটা বেশি ক্ষমতা, সেই ক্ষমতাকে প্রয়োগ করে তার পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করতে হবে। বিদেশ নীতি প্রণয়ন একটি সম্মিলিত প্রক্রিয়া। পরে কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি রূপায়ণে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কে? ওই দেশের যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন। এখানে রাষ্ট্রপতি কেন? ভারতবর্ষে যেহেতু সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, তার জন্য ভারতবর্ষে তোমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুজনের অবস্থান লক্ষ্য করা যায়। কিন্তু প্রকৃত শাসককে ভারতবর্ষে প্রধানমন্ত্রী, তাই তিনি বিদেশ নীতি রূপায়ণ করে থাকেন ভারতবর্ষের ক্ষেত্রে। কিন্তু অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, প্রকৃত শাসক, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকেন। প্রকৃতিগতভাবে অনির্দিষ্ট ও অস্পষ্ট হয় পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য। এই যে হলিস্টি যে পররাষ্ট্রনীতি 3টি ভাগে ভাগ করেছিলেন, তার মধ্য থেকে এই কোশ্চেনটা রয়েছে। প্রকৃতিগতভাবে অনির্দিষ্ট ও অস্পষ্ট হলো পররাষ্ট্রনীতির কিরকম উদ্দেশ্য, যেটা দূরপাল্লার উদ্দেশ্য সেইটা হবে অনির্দিষ্ট এবং অস্পষ্ট। পররাষ্ট্রনীতির অন্যতম একটি নির্ধারক হল সামরিক শক্তি। যে রাষ্ট্রের সামরিক শক্তি সবচেয়ে বেশি থাকবে, সেই রাষ্ট্রের সামরিক শক্তির মাধ্যমেই পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করা হয়ে থাকে। পরে কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির চালিকা শক্তি হল? ভারতের পররাষ্ট্রনীতির চালিকা শক্তি হচ্ছে পঞ্চশীল নীতি গ্রহণ। কোনটি পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয় কি হবে? অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। মানে কোন রাষ্ট্রের কিন্তু পররাষ্ট্রনীতির উদ্দেশ্য এমন হওয়া উচিত নয় যে অন্যের বা অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। পরে কোশ্চেন, বিদেশ নীতি কার্যকর করার সবচেয়ে কার্যকারী মাধ্যম কোনটি? বিদেশ নীতি কার্যকর করার সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে তোমার কূটনীতি। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, পঞ্চশীল ভারত চীনের মধ্যে হয়েছিল। 10শীল নীতি বাদুং সম্মেলনে তোমরা পড়েছ, 10 প্রিন্সিপালস অব বাদুং। এবং জোট নিরপেক্ষ নীতি বলতে তোমার তৃতীয় বিশ্বের যে দেশগুলো ছিল তাদেরকে নিয়ে গড়ে ওঠা একটা জোট নিরপেক্ষ নীতি। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা হয়? সেই সময় 1991 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরসিম্হা রাও। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, তারপরে তোমার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, মনমোহন সিং 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এই মনমোহন সিং নরসিম্হা রাওয়ের সময় অর্থমন্ত্রী ছিলেন। এটা কিন্তু খেয়াল রাখবে বা মনে রাখবে। বাজার অর্থনীতির সূচনা হয় মানে বিদেশি পুঁজির বিনিয়োগ ভারতে যাতে হয় তার ব্যবস্থা করেছিলেন এই ভারতের প্রধানমন্ত্রী নরসিম্হা রাও। পরে কোশ্চেন, পিভি নরসিম্হা রাও এর সময় মহাকালী চুক্তি সম্পাদিত হয় কোন দুটি দেশের মধ্যে? দুটি দেশ হচ্ছে ভারত ও নেপাল। এই যে মহাকালী চুক্তি, এই মহাকালী হচ্ছে একটা নদী, যে নদীটাকে কেন্দ্র করে ভারত ও নেপালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সেটা সালটা কত? 1996 সালের 12 ফেব্রুয়ারি। চুক্তির কারণটা এটাই ছিল, দুই দেশের মধ্যে সীমানা নির্ধারক হিসাবে এই মহাকালী নদীটি থাকবে। মানে দুই দেশের সীমানাই হচ্ছে এই মহাকালী নদী, এবং ওই নদীর উপর যে ব্যারেজ তৈরি হবে, যে জলবিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা দুই দেশই লক্ষ্য নজর করবে, দুই দেশেরই উন্নতির কাজে লাগবে। এই চুক্তিটা হয়েছিল তোমার হচ্ছে দিল্লিতে। এই চুক্তিতে বলা হয়েছিল যে চুক্তির স্বাক্ষরের দিন থেকে 75 বছর পর্যন্ত এই চুক্তিটা বৈধ থাকবে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ, পিভি নরসিম্হা রাও, এবং নেপালের প্রধানমন্ত্রী ছিলেন শেখ বাহাদুর দেউবা। এইটা হচ্ছে তোমার মহাকালী চুক্তির সংক্ষিপ্ত বিবরণ। পরের কোশ্চেন, একটি রাষ্ট্রের বিদেশ নীতির সাফল্য যে বিষয়টির উপর অনেকাংশে নির্ভরশীল সেটা কি? সামরিক ক্ষমতা। তাহলে একটা দেশে সামরিক ক্ষমতা বেশি যদি না থাকে বা দুর্বল হয়, তাহলে সে রাষ্ট্র কিন্তু কোনোদিনই বিদেশ নীতি সঠিকভাবে নির্ধারণ করতে পারবে না। পরে কোশ্চেন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক জোসেফ
ফাঙ্কেল। পরে কোয়েশ্চেন, দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? লেখক হচ্ছেন জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এখান পর্যন্তই থাক। তোমাদের 30টা কোয়েশ্চেন আলোচনা করলাম 6 নম্বর অধ্যায় থেকে। এটা হচ্ছে তোমার 6 নম্বর অধ্যায়ের ফার্স্ট পার্টের আলোচনা। দেখবে, পড়বে, সমস্যা হলে কমেন্ট করতে ভুলো না। কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।